হোটেল, রেস্টুরেন্ট এমনকি অনেক বাণিজ্যিক জায়গায় গ্যাস সিলিন্ডার ঠিকমতো পাওয়া যাচ্ছে না। বাজারে এটা নিয়ে কিছুদিন ধরেই একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই হঠাৎ করে গ্যাসের দাম বাড়ল এক লাফে প্রায় 60 টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হঠাৎ করে এমনটা কেন হলো? আর ঠিক এই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজনৈতিক দলকে নিয়ে একটা সর্বদলীয় এমার্জেন্সি বৈঠক ডাকলেন এবং তারপরেই কেন্দ্র সরকার একটি অফিসিয়াল নোটিশ জারি করে জানালো এবার থেকে রেশন দোকান এবং পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, যা ব্যবহার করা যাবে শুধুমাত্র রান্না করা এবং আগুন জ্বালাবার জন্য। এই এমার্জেন্সি মিটিং মানুষের মনে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। অনেকে এখন ভাবছে, তাহলে কি সামনে কোনো বড় পাওয়ার এনার্জি সংকট আসতে চলেছে? গরম পড়ার আগে কি পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে? মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধুমাত্র ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব সরাসরি পড়েছে এশিয়ার জ্বালানি বাজারে। আপনি হয়তো হরমুজ প্রণালীর নাম শুনেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রাস্তা। এই রুট দিয়ে বিশাল পরিমাণে তেল আর গ্যাস পৃথিবীর বিভিন্ন দেশে যায়। কিন্তু যখন এই রাস্তায় চাপ তৈরি হয় বা চলাচলে বাধা আসে, তখনই সমস্যার শুরু হয়। ইরান সেই জায়গায় চাপ তৈরি করেছিল, ফলে অনেক দেশের সামনে বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়েছিল। শুধু তাই নয়, এই সংকটের প্রভাব গিয়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থার ওপর। অনেক দেশেই বিদ্যুতের ঘাটতি দেখাতেই লোডশেডিং করতে বাধ্য হয় সরকার। তবে একটা জিনিস মানতেই হবে, ভারত সেই সময় তুলনামূলকভাবে অনেকটাই স্থিতিশীল ছিল। অনেক কথা, অনেক সমালোচনা হয়েছিল। কেউ বলেছিল সরকার ব্যর্থ, আবার কেউ বলেছিল বাজার ইচ্ছাকৃতভাবে গরম করা হচ্ছে। কিন্তু বাস্তবে ভারত একটি কৌশল নিয়েছিল নিরপেক্ষ থাকার। ইরান হোক বা আমেরিকা, ইসরায়েল, কোনো পক্ষের হয়েই সরাসরি যুদ্ধে জড়ায়নি ভারত, বরং এই যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য, ওষুধ, ত্রাণ পাঠিয়ে সাহায্য করেছিল ভারত। আর তার একটা সুবিধাও পাওয়া গেছে, ভারতের তেলবাহী জাহাজ চলাচলে বড় কোনো বাধার মুখে পড়েনি। আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে ঘিরে চাপ তৈরি হয়নি। এই দিক থেকে ভারত পরিস্থিতি অনেকটাই সামনে নিতে পেরেছিল। কিন্তু এই প্রশ্নটা অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়, হঠাৎ করে আবার কেন নরেন্দ্র মোদীর এই এমার্জেন্সি মিটিং? কেন আবার সতর্কতার সুর নয়াদিল্লির মুখে? তাহলে কি বিশ্ব পরিস্থিতি আবার বদলাতে শুরু করেছে? তাহলে এখন প্রশ্নটা সোজা, এই জ্বালানি সংকট এত তীব্র হয়ে উঠেছে কেন? দেখুন, আমরা সাধারণত একটা ভুল করি। বিশ্ব রাজনীতি, দেশের রাজনীতি বা রাজ্যের রাজনীতি, এইসব বিষয়গুলোকে আমরা আলাদা আলাদা করে দেখি। আমরা ভাবি এগুলি বড় বড় মানুষের ব্যাপার, আমাদের জীবনে তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু বাস্তবতা একেবারেই অন্যরকম। আজকের পরিস্থিতি যেমন একটা জায়গায় পৌঁছেছে, যেখানে এইসব বড় বড় সিদ্ধান্ত, বড় বড় ঘটনা সরাসরি প্রভাব ফেলছে আমাদের ঘরের হেসেলে। গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের সমস্যা হচ্ছে, দৈনন্দিন খরচ বাড়ছে। যেটা আগে দূরের মনে হতো, এখন সেটা একেবারে আমাদের গায়ে এসে লাগছে। এর কারণ অনেকটাই, সবকিছু এখন একে অপরের সাথে যুক্ত। আপনি হয়তো আজকে সেই প্রভাবটা খুব বেশি অনুভব করছেন না, কিন্তু কাল যে করবেন না তার কোনো গ্যারান্টি নেই। কারণ আজকের পৃথিবীতে এক দেশের সমস্যা আরেক দেশের সমস্যায় পরিণত হতে বেশি সময় লাগে না। দুনিয়াটা এখন এতটাই কানেক্টেড হয়ে গেছে যে মনে হয় পুরো পৃথিবীটা যেন আমাদের হাতের মোবাইলের স্ক্রিনের মধ্যে বন্দী। তাই একটা জিনিস খুব পরিষ্কার, বিশ্ব পরিস্থিতি বোঝা জরুরি, রাজনীতির বড় ছবিটা বোঝা জরুরি। কারণ তা না বুঝলে আমরা শুধু প্রভাবটাই অনুভব করব, কিন্তু আসল কারণটা ধরতে পারবো না। এখন অনেকেই প্রশ্ন করছেন, এখানে কি কেন্দ্রীয় সরকারের দায় আছে? সরকার কি কিছু করতে পারতো, নাকি এটা পুরোপুরি আন্তর্জাতিক পরিস্থিতির ফল? সত্যিটা হলো, আজকে শুধু ভারত না, পৃথিবীর অনেক দেশই এই একই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিষয়টা একদম একদিকে ঝুঁকে বিচার করলে হবে না। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আসল পরিস্থিতি কি, সরকারের কতটা ভূমিকা আছে, আর কোথায় আমাদের ভুল ধারণা তৈরি হচ্ছে। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আজকের দিনে আমাদের হাতে তথ্য পাওয়ার অনেক মাধ্যম আছে। খবর জানার, খবর বিশ্লেষণ করার, আপডেট থাকার অসংখ্য উপায় রয়েছে। তাই আমাদের দায়িত্ব সঠিক তথ্য জেনে রাখা, কোনো গুজব নয়, কোনো রাজনৈতিক নেতার উস্কানি নয়। কারণ ভুল তথ্য শুধু আপনার না, পুরো দেশের ক্ষতি করতে পারে। আপনি যে রাজনৈতিক নেতার উস্কানিতে এই কঠিন সময়ে আমাদের দেশের বিরুদ্ধে কথা বলবেন, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন আপনাকে উস্কে দেওয়া সেই নেতার কিন্তু নিজের বাড়ির হেসেল চালাবার জন্য
গ্যাস সিলিন্ডার পেতে কোনো সমস্যা হয়নি। এখন পুরো পরিস্থিতিটা একটু গভীরভাবে বুঝে নেওয়া যাক। পশ্চিম এশিয়ায় এই মুহূর্তে যে ভূ রাজনৈতিক উত্তেজনা চলছে আর তার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, এগুলো এতটাই জটিল হয়ে উঠেছে যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাতার বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই দামের ওঠানামা হচ্ছে আর বেশিরভাগই ক্ষেত্রে সেটা অপরের দিকে যাচ্ছে। তবু একটা জিনিস খেয়াল করলে দেখবেন, ভারত এখনো পর্যন্ত পরিস্থিতিটা অনেকটাই সামলে রেখেছে। কারণ ভারত একসাথে একাধিক দিক সামলে চলে, একদিকে আমদানি, অন্যদিকে মজুত আর তার সঙ্গে বিকল্প পরিকল্পনা। এর পাশাপাশি দেশে যথেষ্ট পরিমাণে তেল ও গ্যাসের রিজার্ভ রয়েছে। এই কারণে এখনো পর্যন্ত ভারতের ওপর বড় কোনো সরাসরি ধাক্কা আসেনি। হ্যাঁ, আমরা সমস্যার কিছু লক্ষণ দেখেছি। লাইনে দাঁড়াতে হচ্ছে, কোথাও কোথাও সাপ্লাই চেন কম, গ্যাসের দাম এক লাফে 60 থেকে 70 টাকা বেড়ে গেছে। কিন্তু যদি আপনি একটু চারপাশে তাকান, এশিয়ার অনেক দেশের অবস্থা আমাদের ভারতবর্ষের থেকে অনেক বেশি শোচনীয়। কিছু দেশে তো পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর মধ্যেও ভারত কিন্তু শুধু নিজের কথা ভাবেনি, প্রতিবেশী কিছু দেশকেও সাহায্য করেছে। কিন্তু সবচেয়ে বড় চিন্তার জায়গাটা অন্যখানে। ইরানকে কেন্দ্র করে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আর বর্তমানে যেভাবে সেটা এগোচ্ছে, তাতে একটা বিষয় পরিষ্কার, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখানেই থেমে থাকবে না, আরও বাড়বে। আর ঠিক এই কারণে হঠাৎ করে কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। কিন্তু এই মিটিং হওয়া মাত্রই দেশের মধ্যে শুরু হয়ে যায় নানান আলোচনা, জল্পনা এবং কল্পনা। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। তারা সরাসরি প্রশ্ন তুলতে শুরু করে, তেলের দাম বাড়ছে কেন, গ্যাসের দাম বাড়লো কেন, এবং এই বিষয়গুলি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে বিরোধী দলগুলো। এখন কিছুদিন আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছিল, দেশে কি আবার লকডাউন জারি হতে পারে। মূলত প্রশ্ন উঠেছিল, এনার্জি সংকট কি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে পরিস্থিতি সামাল দিতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়েছেন যে কোনো সাধারণ লকডাউন জারি করার পরিকল্পনা আপাতত নেই। তবে এনার্জি লকডাউনের মতো একটি পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এর মানে নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের বিভিন্ন অংশে রোটেশন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে, যাতে সামগ্রিকভাবে এনার্জি ব্যবস্থাপনা ঠিক রাখা যায়। এই পুরো বিষয়টি মূলত ভবিষ্যতে সম্ভাব্য সংকটকে মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে। কারণ নয়াদিল্লি ইতিমধ্যে একটি বিষয় স্পষ্টভাবে উপলব্ধি করেছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং তার দীর্ঘস্থায়ী প্রভাব এখনো পুরোপুরি শেষ হয়নি, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক নতুন সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, যা বিশ্বের জ্বালানি বাজারকে প্রভাবিত করছে। এই পরিস্থিতিতে জ্বালানি সংকট খুব দ্রুত সমাধান হয়ে যাবে এমনটা আশা করা বাস্তবসম্মত নয়, বরং আগামী দিনে এই সংকট মোকাবিলার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সতর্ক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। রাজনৈতিকভাবে বিষয়টাকে বড় করে তোলার চেষ্টা চলতে থাকে, যাতে সাধারণ মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি করা যায়। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন সামনে, সেখানেও এই গ্যাসের দাম একটা বড় ইস্যু হয়ে উঠেছে। বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, কেন্দ্রের নীতির কারণেই গ্যাসের দাম বেড়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝতে হবে, আজ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের হাতে আসলে কতটা নিয়ন্ত্রণ আছে, এই প্রশ্নটা কিন্তু ভেবে দেখা দরকার। কারণ সবকিছুই কেন্দ্র সরকারের হাতে থাকে না, বিশেষ করে যখন একটা গ্লোবাল মার্কেটের বিষয়। এখানে এই বিশেষজ্ঞদের একটা অংশ বলছেন, ভারত ইতিমধ্যে বড় স্ট্র্যাটেজি নিয়েছে। প্রায় 40টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করছে ভারত। মানে ভারত এখন শুধু আর আরব দেশের ওপর নির্ভরশীল নয়। কিন্তু এতক্ষণ যা বললাম তার মধ্যে একটা বড় সমস্যা এখনো বাকি আছে, আর সেই সমস্যা হলো এলপিজি বা তরল প্রাকৃতিক গ্যাস। মানে যে গ্যাসটা আপনি আমি প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করি। সব জায়গাতে আসল চাপটা তৈরি হচ্ছে, কারণ এই গ্যাস কিন্তু সব জায়গা থেকে আসে না, মূলত আসে কিছু নির্দিষ্ট আরব কান্ট্রি থেকে, যেমন কাতার, ওমান, ইউএই। অর্থাৎ এই সেক্টরে বিকল্প খুবই সীমিত। আর এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের থেকেও পরিষ্কার করে বলা হয়েছে, ভারতে যে পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয় তার বড় অংশটাই আসে এই মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে।
যখন সমস্যা হলো এই দেশগুলোই বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে, তাহলে কি তার প্রভাব সরাসরি পড়বে তার সাপ্লাইয়ে? এখন প্রশ্ন, অন্য দেশ থেকে কি আনা যাবে না? অবশ্যই যাবে। নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া, আমেরিকা থেকেও আনা যাবে, কিন্তু সমস্যা হলো দূরত্বে। দূর থেকে আনলে পরিবহন খরচ অনেক বেড়ে যাবে, ফলে শেষ পর্যন্ত তার দাম বহুগুণ বেড়ে যেতে পারে। আগে আরব দেশ থেকে সহজে ও কম খরচে গ্যাস আসতো, কিন্তু এখন দূরের দেশ থেকে আনলে খরচ বাড়বে, সময় বাড়বে, ঝুঁকি বাড়বে, ফলে এলপিজি এর দাম বাড়াটা অনেকটাই স্বাভাবিক। এই জায়গাটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে এর বিকল্প কি? কতদিন এই চাপ থাকবে? এই কারণেই সরকার জরুরি বৈঠক ডেকেছে, কারণ দীর্ঘদিন এইভাবে চলা সম্ভব নয়। নতুন সমাধান খুঁজতেই কেন্দ্র সরকারের এই উদ্যোগ। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম পুরো জটিল বিষয়টা সহজভাবে আপনাদের বোঝাতে। আপনি যদি মনে করেন এই তথ্যগুলো আরও মানুষের জানা উচিত, তাহলে অবশ্যই ভিডিওটা একটি শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। জয় হিন্দ।